নমস্কার। আমি স্বপন রায় আবার এসেছি। নেট জনিত সমস্যার জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যাই হোক, আজকের অংশমালিতে আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত প্রিয় কবি বিজয় দে। তো বিজয় দা জলপাইগুড়ির সন্তান। বর্ন অ্যান্ড ব্রট আপ, চাকরি-বাকরি সবই। কবিতা, সাহিত্য এই নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা বিজয়দার কবিতা পাঠ অংশ তো শুনেছিলাম একটি দুটি, কিন্তু নেট জনিত সমস্যা শোনা যায়নি। আমরা সেই কবিতা পাঠ দিয়ে এখন শুরু করব। বিজয়দা, কবিতা পড়ুন। বিজয়দা, হবে না? হ্যাঁ রে, এটা সমস্যা হচ্ছে, বুঝছিস? তো আটকেই যাচ্ছে। হ্যাঁ, শোন না। হ্যাঁ, আমি দুঃখিত আন্তরিকভাবে। নেটের সমস্যা হচ্ছে। আবার অতনু আছে ওখানে, অতনু বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে। আমি মানে এই একই আমার দুই প্রিয় কবি, সমরদা এবং বিজয়দা। সমরদার সঙ্গে এই সমস্যা হয়েছিল, পরে সেটাকে ম্যানেজ করতে পারি। এখন জানি না কি হবে, ওটা চেষ্টা করছে, দেখা যাক। হ্যাঁ, জয়শীলা লিখছে ভিডিও অফ রেখে করলে শব্দ অন্তত শোনা যেত। আমার ছেলে এই সাজেশন দিল। না, আসলে জয়শীলা মানে পুরো সাউন্ডটাও ক্র্যাক করে যাচ্ছে। আচ্ছা, দেখি, অলিককে বলে দেখি। খুব অস্বস্তি হয়, কারণ আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি বিজয়দার। বিজয়দার কবিতা, বিজয়দার কবিতা লেখার যে টেকনিক, সেটা একান্তভাবেই বিজয়দার। আমার সাথে মনে আছে বিজয়দার কবিতা নিয়ে একদিন বারিন্দার সাথে রাবাংলা, একটা হিল স্টেশন, সেখানে আমার প্রায় সারা দিন কথা হয়েছিল। এবং বারিন্দা বলেছিলেন যে বাংলা কবিতার একমাত্র টোটাল কবিতা লেখার কবি হলেন বিজয় দে। সব রকম, যে কোনো আঙ্গিক, যে কোনো প্রকাশভঙ্গি এবং
বাংলা কবিতার যা কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে সব নিয়ে বিজয়দা খেলাধুলো করতে পারেন এবং অত্যন্ত সহজে। বিজয়দা যখন কবিতা পড়েন, এটা মনেই হবে না বিজয়দার যখন বিজয়দার কবিতা পড়ি আমরা, তখন মনেই হবে না যে এটা কোনো মানে উনি কাউকে অবাক করে দিচ্ছেন, খুব একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাচ্ছেন, অথচ আমরা ভেতরে ভেতরে প্রায় প্রতিটি লাইনে অবাক হতে থাকি। এই হলো বিজয়দা। সেই বিজয়দাকে নিয়ে এলাম অনেক কাঠখড় পুড়িয়ে, বিজয়দা নানা ব্যস্ততা থেকে সামলে, কিন্তু নেট জনিত সমস্যায় কবিতা পড়া যাচ্ছে না। সুদীপ ঘোষাল এসছেন, দিশারি এসছে, রুনা বন্দ্যোপাধ্যায় এসছে। দিশারি বলছে তুমি ততক্ষণে পড়োনার কবিতা। দ্বারা আমি তো এটা সেট আপ নিয়ে বসে আছি, আমার হাতের কাছে বই নেই। দেখছি আমি চেষ্টা করছি, কারণ বিজয়দা, সমরদা, শ্যামলদা, থ্রি মাস্কেটিয়ার্স অফ জলপাইগুড়ি, they simply changed the atmosphere of বাংলা কবিতা। মানে ওই 70 দশকে দাঁড়িয়ে এই অসম সাহসী 3 যুবক কবি বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই সময় অবশ্যই তারা স্বীকৃত হননি, এটাই হয়, কারণ যারা সময়ের থেকে এগিয়ে থাকেন তাদের সমসময় স্বীকৃতি দিতে পারে না। পরবর্তীকালে ধীরে ধীরে এই 3 জনের কাজ, 3 জনের চেষ্টা, 3 জনের পরিশীলন এবং কবিতার প্রতি যে ভালোবাসা তাদের, সবই তাদের পরবর্তী প্রজন্মের কবিদের আকৃষ্ট করেছে। এটাও কম পাওনা নয়। কবিতা তোমার ফিরোজ শাহ বলছে শুনতে। ফিরোজ শাহকে আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? আমরা চেষ্টা করছি। স্বপন দা, হ্যাঁ চালু করে দাও। হ্যাঁ চালু করেছি, চালুতেই আছি। তো বিজয়দাকে দে। হ্যাঁ বেশ, আমরা আরেকবার চেষ্টা করছি। বিজয়দা এসছেন, আপনারা আমাদের সঙ্গে আছেন, বিজয়দার জন্য থাকুন প্লিজ। বিজয়দা আবার এসছেন, আমরা শেষ চেষ্টাটা করি, দেখি। হ্যাঁ বিজয়দা পড়ুন, কবিতায় পড়ুন, একদম শুরু থেকে কবিতা পড়ুন। আমি কামরাঙ্গা এবং ট্রামলাইনের থেকে ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না সিরিজের কবিতাগুলো আবার পড়ছি। একটু সাউন্ডটা বাড়াতে বলে দিন বিজয়দা। স্নানে রান্নাঘর বলেন। ভলিউমটা কি করব? বাড়াতে বলুন। ভলিউম বাড়াতে বলুন। সাউন্ডটাকে একটু বাড়বে নালে? হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। স্নানের রান্নাঘর, নিমপাতা, লোহা, আগুন, 3টি কাক স্নানের জল নিয়ে উড়ে আসছে। আসছে তো আসছেই। ক্ষীর নদীর কূল থেকে এই বাড়িটির দূরত্ব কত? মাঝরাতের গুমোট রান্নাঘর, এই ঘর মানে একা একা কান্না। জাগরণের থেকে শরীর হরণের স্বপ্ন দেখছে। স্নানের ইতিহাসে এই সংক্ষিপ্ত কান্নার একটু ভূমিকা আছে। শোক পালনের পর আমরা এভাবে কথা বলে থাকি। তারপর রান্নাঘর থেকে ইতিহাসের চিৎকার শোনা যায়, না এখনো স্নানের জল আসেনি। হে রান্নাঘর, সমস্ত শরীরে হলুদ বাটা মেখে বসে আছো তুমি। পোস্টকার্ড ও ধানক্ষেত, সমস্ত শরীরে হলুদ বাটা মেখে বসে আছো তুমি।
তোমাকে এখন একটি পোস্টকার্ড ভাবতে পারি। পোস্টকার্ড, আজ তুমি কার ঘরে যাচ্ছ? তোমাকে মিছিলের দুদিকের ইচ্ছে মতো ডানা, তোমাকে ডানার ভেতরে লেগে থাকা সূর্যাস্ত, তোমাকে সূর্যাস্তের ভেতরে ফুটে ওঠা ধানক্ষেত ভাবছি। পোস্টকার্ড, আজ তোমার বুকে কি লেখা আছে? গায়ে হলুদ দেশ। আজ ধানক্ষেত যদি পোস্টকার্ড, আজ পোস্টকার্ড যদি পাখি হয়, তখন ভোরবেলা সব দেশ সমান, ভোরবেলা সব মানুষ সমান, ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না। হয়তো পোস্টকার্ড একটি দেশের নামও হতে পারে। ঠিকানা লেখা যখন শেষ, তখন স্নান শুরু হয়। এখন তুমি কিছুক্ষণ একটি গায়ে হলুদ পাখি। তুমি উঠছো, তুমি উঠছো, তার মানে তোমার দেশও উঠছে। ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না, ভোরবেলা সকাল সমান, ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না। দেশ মানে এক লাইন পাখি, দু লাইন ধানক্ষেত, তিন লাইন সূর্যাস্ত, বা চার লাইন পোস্টকার্ড। গায়ে হলুদ হয়ে তুমি 5 লাইন উড়ে গিয়েছিলে, এখন ফিরে এসেছো। এই সুদীর্ঘ ব্যবধান, ভোরবেলা তোমার ও আমার ইচ্ছা অসম্ভব সমান। এটা হচ্ছে এই সিরিজের শেষ কবিতাটা পড়লাম আর কি। এরপরে কি আরো পড়বো? পড়ুন। হ্যাঁ হ্যাঁ, পড়ুন না, পড়ুন। আপনার কবিতা শোনার দেশের জন্য বাড়ি, অনেকে আছে। পড়ুন, কবিতা পড়ুন। দেশের বাড়ির ঠিকানা, চোখের জল, এই নামে চোখের ভেতরে একখানি দেশের বাড়ি আছে। নদী টানছে সমুদ্রকে, সমুদ্র টানছে মেঘ, মেঘ টানছে দুপুরবেলার সুর মাখানো দুধ ভাত। এসব পেরিয়ে কিভাবে একা হব? ছোট মাছির শেষ ঠিকানা নাম নেই, একটা যেমন তেমন টিলা। মনে হয় এখানে ভূগোল কারো বাড়ি খুঁজতে এসে কোথাও যেন হারিয়ে গেছে। সেই ভূগোল হারা একটা ন্যাড়া মাঠের উপর ছোট বাসির ঘর, এমন জায়গা যে চিঠি দিলে মনে হয় চিঠির উত্তর হারাতে হারাতে একসময় লেখাও ফুরিয়ে যাবে। ওখানে যাব? একা হতে হতে আর কতটা একা হতে পারো তুমি? শূন্যতা একা নয়, কারো সঙ্গী চাই। কিন্তু তুমি বললেও আমি একা কোথাও যাব না। আমার সঙ্গে শীতকাল যাবে, দুধ ভাত যাবে, বকফুল যাবে, দেশের বাড়ির ঠিকানাও যাবে। তুমি থাকো, তুমি থাকো। দেহ এখন ঘুমোচ্ছে, শরীরে সভ্য ঘৃত দিতে থাকো। সুগন্ধ সুগন্ধ, দেখো গায়ে যেন কোথাও কলঙ্ক না লাগে। দাহর কোনো ঘুম নেই। ওই তো আমাদের বেদনা, সে কাতর আবেদন করেছে, তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো। পুরানো কাপড়ের ফেরিওয়ালা এসে ডাকছে, 3টা শাড়ি নিয়া একটা থালা দিচ্ছি মা, জানলা দিয়ে একটু উঁকি মেরে দেখেন। বাসনওয়ালা দরজার সামনে দাঁড়িয়ে, মাসিমা, পিতল কাঁসা কিন্তু এখন আর চলে না, স্টিল নেন, স্টিল নেন, আপনি তো সবই বুঝেন। আগুন বলছে, তুই যদি থাকতে চাস তবে থাক, বরং বাতাসের সাথে একটু গল্প কর। তোর ঘুম শেষ হোক, তারপর না হয় একবার আসবো। সে কবি নয়। নদীর গভীরে গিয়ে কেউ যদি কু হয়, কু হয় এবং কু ডাক দেয়, তখন নৌকায় আগুন লাগে। এই আগুন কুড়িয়ে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে সেই পোড়া নৌকার মাঝি একজন পাড়াতুতো জেলের কাছে যায়। তখন জেলে আর কি করবে? সেই মাঝির দুঃখে কাতর হয়ে ওই আগুন একটা মাছকে খাইয়ে দেয়। তারপর মাছটিকে জলে ছেড়ে দিয়ে আমার ঠাই, আগুন আমার ঠাই, এরকম একটি গান গাইতে থাকে। তারপর সেই মাছ পেট ভরা আগুন, সেই মাছ বুক ভরা আগুন, সেই মাছ ডিম ভরা আগুন নিয়ে নদীর গভীরে যায় এবং জলে জলে শেষটুকু থেকে কুটাকে সর্বনাশ করে। এই সর্বনাশ যে লিখতে পারে না, সে কবি নয়। এই
বইটার থেকে এই কটাই পড়লাম আর কি। হ্যাঁ, অনেক দারুণ আছে। দারুণ হ্যাঁ, দারুণ। অনেক অতিথি আছে, মানে তারা ধৈর্য ধরে বসে আছে। প্রথম থেকে আবার একবার বলে দিই সবাই কথা। আহ, হ্যাঁ, রুনা বন্দ্যোপাধ্যায়, দিশারি মুখোপাধ্যায়, জয়শীলা গুহবাগচি, সুদীপ ঘোষাল, ফিরোজ শাহ, শিবু মণ্ডল, প্রণব দে, শিবু, প্রণব দা, বঙ্কিম কুমার বর্মন, শুক্লা মণ্ডল, জোবাইন সন্ধি শাহ, আমাদের অংশমালী সম্পাদক। আমাদের রুনা লিখছেন আমাদের প্রিয় আন্তর্জাতিক শব্দ কাঠুরিয়া। জোবাইন বলছেন বা। জয়শীলা আহা। রুনা বন্দ্যোপাধ্যায় দারুণ দারুণ। বিজয়দা। শিবু বলছে আহা কি চমৎকার সব কবিতা। শুক্লা ইফতেকার বলছেন অন্যরকম, অন্যস্বর, অভিনন্দন। ফিরোজ শাহ বলছেন ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না, অসাধারণ। বঙ্কিমবাবু বলছেন, বঙ্কিম কুমার বর্মন, বেশ বেশ ভালো, ভালো লাগছে। প্রণব দাও বলছেন দারুণ, কি আনন্দ, মানে সবাই খুব এনজয় করছে। আমার খুব এই যে এখন হতে পারছে এটাই দারুণ। হোসেন আরা সেটাই। জামি, হোসনে আরা জামি, উনিও এসেছেন, উনি শুভকামনা জানিয়েছেন। আমরা বিজয়দা একটু সামান্য কথা বলে নিই। আমি জানি হ্যাঁ, এটা একটু তাল ভঙ্গ হবে, তবুও যে তোমার স্কুল, কলেজ, চাকরিস্থল, পুরো গোটা লাইফটাই জলপাইগুড়িকে কেন্দ্র করে। তো একদম তাই। কিভাবে শুরু হলো সব এই, মানে আমি স্কুলের নামটা একটু বলবে, কলেজের নামটা বলবে, কিন্তু সাহিত্যের সাথে সম্পর্ক সেটা কিভাবে শুরু হলো, এবং তোমাদের যে সময় তোমরা বেড়েছো 70 দশক, সেটা একদম একটা রাজনৈতিক চেতনারও দশক। তো সেগুলো নিয়ে একটু একদম কথা তাই। বলো, এবং সেগুলো তোমার সাথে সাহিত্যের সাথে সম্পর্কিত কিনা সেটাও একটু বলো। আমার সৌভাগ্য যে আমি জলপাইগুড়িতে জন্ম, আর ভর্তি হয়েছিলাম, আমাকে ভর্তি করেছিল আর কি শিশু নিকেতন নামে একটি প্রাথমিক বিদ্যালয়ে। এটা মনে হয় আমার জীবনের বিরাট সৌভাগ্য, কারণ ওই স্কুলে পড়ার পরে অ্যাকচুয়ালি আমার জীবনটা যেন অন্যভাবে শুরু হলো। এটা যদি অন্য ভাই বোনদের আর সেটা হয়নি, আমারই এটি সৌভাগ্যটা হয়েছিল। তারপরে তার সামনেই ছিল একটা হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে পড়লাম। তারপর জলপাইগুড়ি কলেজে। এই হলো শিক্ষা জীবন আর কি। আর কবিতা লেখার ক্ষেত্রে বলবো কি, আমাদের বাড়ির যা কাঠামো, বাড়ির যা আবহাওয়া, তাতে কবিতা প্রায় কয়েক কিলোমিটার দূরের ব্যাপার। মানে টেক্সট বই ছিল অ্যাকচুয়ালি আমার পড়ার জায়গা, আর কোনো বই ছিল না। ফলে ছোটবেলায় যে পড়তাম, আহ, একলা জগৎ ভুলে বসে আছি নদী কূলে, কিংবা ধন্য আশা কুহবনি তোমার মায়ায়, বা এই ধরনের কবিতাগুলো, কবিতা বলতে এটাই বুঝতাম। তাও রবীন্দ্রনাথ পড়তাম, কিন্তু কবিতা কি, লেখার কথা লিখিনি তা না সেই সময়, অল্প বয়সে। তা সেগুলো হচ্ছে সবই মানে বিষয় ভিত্তিক, যেমন পোড়ো বাড়ি, ভাঙা মন্দির, এরকম আর কি লেখা। এইভাবে টুকটাক চলছিল আর কি। এরপর আমি হলদিবাড়ি বলে একটি জায়গা আছে, সেখানে একজনের বাড়িতে কলেজে ঢোকার আগে তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে প্রথম জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বইটা পড়ি, এবং ওইটা পড়তে গিয়ে আমার মনে হলো যে আরে কবিতার এই জগৎ, এইটাই বোধহয় আমি চাইছিলাম। রবীন্দ্রনাথ, আমি তখন আবৃত্তিও করতাম রবীন্দ্রনাথের কবিতা, কিন্তু সেটা আমার প্রাণের ভেতরে কোনো কিছু সারা জায়গায় নেই। কিন্তু জীবনানন্দ, সেটাই আমার কাছে প্রার্থনার মতো হয়ে আসলো, যে যদি লিখতে হয় তাহলে যেন এই স্রোতেই গা ভাসাবো। আর বাড়ির আবহাওয়াতে অ্যাকচুয়ালি ছিল না এটা, কারণ বাড়ির যে তখন আর্থিক পরিস্থিতি, বইপত্র থাকা, বা আমার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ ছিল না যারা এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু 68 বন্যার পর থেকে পরিস্থিতিটা পাল্টাতে আরম্ভ করলো। আমি একটা বৃহত্তর জগতের প্রচুর পড়তে আরম্ভ করলাম, জানতে পারলাম, এবং পড়ার কোনো বাছবিচার নেই। এই এই করতে করতে একটা রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা আর কি। ফলে 75-এর পর থেকে প্রকৃত অর্থে লেখালেখি শুরু, এবং তখন
শ্যামল এলো আমার সামনে। শ্যামল তখন লিখতো না, শ্যামল লিখতো না, পরে লেখা শুরু করলো। শ্যামলের পরে আবার সমর এলো। ফলে এই তিনজন মিলে একটা নতুন উদ্দীপনা, যে আমরা কোনো কিছু না তাকিয়ে, কোনো প্রতিষ্ঠানের দিকে না তাকিয়ে আমরা আমাদের মতো লিখবো, দেখা যাক কি হয়। এই করতে করতে আমি এত একটু বছর আগে হয়ে গেল। বলছিলাম থ্রি মাস্কেটিয়ার্স অফ জলপাইগুড়ি, বিজয় দা, এই একদম সমর ঠিক। দা, শ্যামল দা। হ্যাঁ, আমার নিজের সৌভাগ্য, আমি তিনজনকে ব্যক্তিগতভাবে জানি, তাদের সাথে বসে কথা বলেছি, তাদের কবিতা তাদের নিজের মুখ থেকে শুনেছি। এটা আমার বিরাট সৌভাগ্য। একটা জীবনে মানুষের যে চা পাওয়া থাকে, আমার এই একটা পরম প্রাপ্তি। আজকে সেই বিজয়দাকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বিজয়দার একটা কবিতা, পুরনো কবিতা আমি পড়ি। দেখুন, দু লাইনের কবিতা কি অসম্ভব জায়গায় চলে যায়, মানুষের ভাবনাকে কোথায় পৌঁছে দেয়। কবিতার নাম গাছবন্দি, বিজয়দার কবিতা। গাছ কখনো জামা কাপড় পরে না, তার কোনো লজ্জা বোধ নেই। গাছকে একদিন পোশাক আশাকের দোকানে অবশ্যই নিয়ে যেতে হবে। 2, গাছ কি কখনো ঘেউ ঘেউ করতে পারে? আমি অন্তত শুনিনি, কিন্তু কেউ কেউ নাকি শুনতে পায়, এবং তাদের কেউ কেউ গভীর রাতে গাছের মুখে জাল গলায় শেকল পরিয়ে দিয়ে আসে। 3, গাছের কিন্তু খুব খিদে আছে, তবে তারা যা খায় সব অনুবাদ করে খায়। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তারা চাঁদ বা সূর্য গিলে খেতে পারে না। এটা বড় কবিতা, আমি আর 4 নম্বর কবিতাটা পড়ে বিজয়দার কবিতা দিকে চলে যাব। গাছে গাছে নাকি খুব প্রেম, যারা প্রেমের কবিতা লিখতে পারে না, তাদের চিবুক ছুঁয়ে গাছ একটা ছোট্ট মন্ত্র পড়ে, লেবু পাতা করম চা, শরীর চায় গরম চা, তারপর কবিতা আসে সব প্রেমে। দিস ইজ বিজয় দে। অসামান্য, মানে কোথা থেকে কবিতাকে কোথায় পৌঁছে দিয়েছে বিজয়দা। আমি যখনই পড়ি বিজয়দাকে তখনই মুগ্ধ হই। আজ আপনাদের মুগ্ধ হওয়ার পালা বিজয়দা, আরো কবিতা হোক। এই যেটা পড়লে সেটা নতুন লেখা। আচ্ছা, আমি সকল বৃক্ষের চুবুক থেকে একটা কবিতা, গানের বাচ্চা। যে গানে বিকেল হয় সেই গান লগ্ন। বাথরুমের ভেতর থেকে একটি যৌন কাতর স্নানের ছায়া। বিকেলবেলা সেই ছায়ার নিচে আমাদের বিবাহের কথাবার্তা সম্পন্ন হয়েছিল। গান শুধু একবারই বলল, ওরা কপাল আমার। পাথরের ভেতরে গেলে ব্যথা পাবো, নাকি পাথরের বাইরে গেলে, এটা বুঝতে বুঝতে নদী যাই যাই, নদী যাই যাই, নৌকা বোঝাই, সূর্যাস্ত কাছে চলে এলো। গানের ফাঁপা জরায়ু। নৌকোতে আমরা হাসতে হাসতে এরকমও বলেছিলাম, জরায়ুতে ফু দিলে, আয়ুমন্ত্র ঢোকালে গানের জন্ম হয়। জন্ম হয়। একটি বাচ্চা ছিল, হলুদের দাগ আর একটি সিঁদুর। তারপর নৌকো থেকে বিকেল বেলা গলা জড়িয়ে যারা দলে দলে বাবুঘাটে নেমে আসে, তাদের সবাইকে গানের বাচ্চা বলতে বিবাহের আর কোনো ভুল হয় না। একটি পাখি 15 তারিখ, ফুরুত ফুরুত ফুরুত, 3 ফুরুতে ক্যালেন্ডারের লাল খোপে খালি পায়ে ছুটি উড়ে এসে জুড়ে বসলো। আমরা কোথায় যেন যাচ্ছি। মা বলল, ঠিকমতো ভাত খাচ্ছিস তো? না হলে আত্মা কিন্তু খুবই কষ্ট পাবে। বউ বলে যাচ্ছে, এত রাত জাগো কেন? ঘুমের সময় ঘুম চাই, নইলে লোকেই বা কি বলে। ইতিমধ্যে গোয়ালন্দ ঘাটে বাবার সাথে স্কুলের হেডমাস্টার মশাইয়ের দেখা হয়ে গেছে। যাক, আমরা নিশ্চিত হলাম। আর এদিকে দেখলাম ছাদে যাবার রেলিং দেওয়া সিঁড়িটা তৈরি। 4 বোন টপাটপ টপাটপ সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। এ ওর গায়ে ঢলে পড়ছে, আজ নাকি ওদের পুতুলের অধিবাস। তারপর আমি কামরাঙা লিখলাম। দেখি কামরাঙা নয়, একটি পাখি, 15 তারিখ। আমরা যেন কোথায় যাচ্ছিলাম। মা কি নিজেই একা একা স্বাধীনতা? ট্রেনে ওঠার আগে মাস্টারমশাই বাবাকে কি বলল? ছোট বোনের হাত ধরে যেতে যেতে দেখি
একটা পাখি গোটা আগস্ট মাসের 15 হয়ে গেল। ওহ, ল্যাপটপে লেখা খিদে। জঙ্গলে ঢুকলে আমার খুব খিদে পায়। এভাবে একজন নারী কথা বলতেই পারে। আর পুরুষরা বলে থাকে, চলো জঙ্গলের ভেতরে গিয়ে একটু খিদে মেরে আসি। বৃক্ষ, কবি এবং প্রাণী খিদে নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা উচ্চারণ। মানুষের উচ্চারণ আরো আলাদা। সরকার বাহাদুর একজন খিদে মন্ত্রীকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন। বনে বনে সৌন্দর্য খেয়ে বেড়ানোটা তার প্রধান কাজ। যদি এভাবে সৌন্দর্যের পিছু পিছু ঘোরা সত্যিই ভীষণ পরিশ্রম। জঙ্গলে প্রবল হতাশায় আমাদের মন্ত্রী খিদে ছুড়ে দেয় আকাশে। প্রণাম লেখা কাঁঠাল পাতা। আপনি আমার প্রণাম নিবেন। কাঁঠাল পাতায় লেখা এরকম এক লাইন, পাতার পর পাতা, সহস্র কাঁঠাল পাতা, কিন্তু প্রণাম কার লেখা? একদিন সব পাতা বৈশাখের প্রবল হাওয়ায় উড়ে চলে গেল কোথাও। তারপর একটি ক্ষুধার্ত উৎসাহী গরু সব পাতা খেয়ে ফেলল। গরুটি পাতা খেলো এবং সঙ্গে সঙ্গে প্রণামও। এই গরুর দুধ খেয়ে যারা বড় হয়েছে তাদের স্বপ্নের ভেতরে মাঝে মাঝে কাঁঠাল পাতা, আপনি আমার প্রণাম নিবেন। বাবার স্বপ্ন থেকে এরকম একটি প্রণাম লেখা কাঁঠাল পাতা আমি চুরি করে রেখে দিয়েছি। সকল বৃক্ষের চুমুক। 1, লেবু পাতা খুঁজছে 19 নম্বর ভূত বাংলো। তাল পাতা খুঁজছে 20 নম্বর রঘু ডাকাত। শাল পাতা খুঁজছে 21 নম্বর রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং, সেখানে আলমারির ভেতরে অনেক পুরনো মেম ও সাহেবের গায়ের রং, যেন ইংরেজ আমলের বিভিন্ন গোপনীয় চাঁদ চিত হয়ে শুয়ে আছে। চলো চাঁদ দেখে আসি। এখন এরকম ফাঁকা আওয়াজ যেখানে, সেখানে চাঁদের হাসির বাঁধ ভাঙতে আর কতক্ষণ? রঘু ডাকাতের মুখোশ এখন ভূত বাংলোর ভেতরে। সে খুঁজে যাচ্ছে কোথায় কোথায় কাঁটা চামচের নাচ দেখা যায়। 2, প্রেমের গল্প 22 নম্বর। গল্প যখন জেব্রা ক্রসিং পেরিয়ে যাচ্ছে তখন ধারে কাছে কোনো প্রেমিক প্রেমিকা নেই। সে গল্প খুঁজছে পাউরুটি, ঝোলাগুড় এবং পোলাপানদের গোলাপ টগর। এবার শহর কাঁপাতে এসেছে বাংলা খ্যাত 23 নম্বর হানিমুন। অথচ সে প্রতিটি বিছানার নিচে সে খুঁজে যাচ্ছে দস্যুমোহন সিরিজ এবং কিছু অপ্রকাশিত খুন। ওহ, যে যা খুঁজছে খুঁজুক। ভালোবাসা খুঁজিতেছে অকথ্য চিরসত্য সকল বৃক্ষের চুমুক। করবো? আরেকটা কথা বলি, হ্যাঁ, যারা এসছেন অনেকেই কমেন্ট করছে তোমার কবিতা পড়ে। মুক্ত যারা তাদের একটুখানি জয়শীলা বলছেন বা হুসনে আরা জামি বলছেন গোটা আগস্ট মাস 15 হয়ে গেল, অসাধারণ। রুনা বলছে আহা, কবিতা কোথায় যেতে পারে, কোথায় নিয়ে যায়, বিজয়দাকে না পড়লে জানা যায় না। জয়শীলা বলছেন পাগল কবিতা। ভাস্বতী গোস্বামী, বিজয়দার কবিতার নিহিত হিউমার কি অসম্ভব শক্তিশালী। একদম ঠিক ভাস্বতী। হিউমার, উইট আর প্রচন্ড মননশীলতাই তিনটের মিশ্রণ বিজয়দা। জুবাইন সন্ধি লিখছেন এত সুন্দর আয়োজন। জুবাইন সন্ধি আমাদের অংশমালী সম্পাদক। এত সুন্দর আয়োজনের জন্য পেছনের মানুষ কবি অতনু বন্দ্যোপাধ্যায়ের প্রতি রইল অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই অতনু না থাকলে আমি এটা করতেই পারতাম না। অবশ্যই। যাই হোক, আবার ভাস্বতী জানাচ্ছেন ওর গলায় কবিতা শোনা এক দুর্লভ অভিজ্ঞতা। আমরা কবিতা শুনছি, আমি জানি, আমি চেষ্টা করছি বেশি বেশি কবিতা শোনাবার, তবু দু একটা কথা বলতে হয়। সৌরভ মজুমদার, চুপ করে শুধু শুনে যাচ্ছি। আচ্ছা বিজয়দা, এই যে 3 মাস্কেটিয়ার্স এর তো হলো, এবার আপনারা পত্রিকা প্রকাশে মন দিলেন। আমি ওই পত্রিকা যেটুকু পড়েছি, যে কটা
কয়েকটা মাত্র সংখ্যা পড়েছি, খুব অভিনব, একদম মানে সূচিপত্র থেকে শেষ অবধি। তো ওই সময় প্রকৃতপক্ষে দাঁড়িয়ে আমি হ্যাঁ, একটু ৭৫ বলুন। সনে ৭৫ সনের শেষের দিকে আমি আর শ্যামল, শ্যামল তখন লিখতো না বলছি আগেই, আমার সঙ্গে ছিল। তখন পাগলা ঘোড়া বলে একটি কাগজ আমি করি এবং সেই নাটক এই পাগলা ঘোড়া নামে একটা নাটক ছিল বহুরূপীর। মনে আছে শিলিগুড়িতে আমি আর শ্যামল নাটকটা দেখতে গিয়েছিলাম। ফেরার পথে তখন তো থাকার জায়গা টায়গা ছিল না বা হোটেলে থাকার মতো অবস্থাও নেই। পরে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা রাত জেগে পরদিন সকালবেলা ট্রেন ধরে বাড়ি আসবো। ওই দিন রাত্রিবেলা হঠাৎ মনে হলো যে জীবনে যদি কোনো কাগজ করি তখন পাগলা ঘোড়া এটাই হবে নাম, কারণ এতটা আমাদের অনুপ্রাণিত করেছিল নাটকটা। তো আমি 11টা সংখ্যা পর্যন্ত করলাম। তার আগে সমর তখন কলকাতা থেকে চলে এলো। সমর শুরু করলো ক্রুসেড। আমার মধ্যে গদ্যের একটা পরিমাণ অনেকটা ছিল। তো সমর বললো যে না, আমি শুধু কবিতা নিয়েই কাজ করব, এবং সেও 11টার পর্যন্ত সংখ্যা করে শেষ করে। প্রত্যেকেরই নানা রকম চাপের মধ্যে থাকে, কাগজ করা সম্ভব হয় না। আর প্রকৃতপক্ষে আমরা তো 2-3 জন, এর মধ্যে আলাদা কোনো সংগঠন বলে কিছু নেই। আমি বহু পরে 2000 সনের পরে একটা উদ্যোগ নিয়ে কবিতা জংশন নামে একটি কাগজ করেছিলাম। তো সেটাও বেশিদিন টিকতে পারেনি আর কি। আর আমাদের একটাই ছিল, আমাদের ভালো নিজেদের লেখা লিখি, এবং 3 জনের 3 রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই। এভাবেই আমরা লিখেছি আর কি। কারোর সাথে কারোর মিল নেই, এটা একদম মানে এটা একটু বিস্ময়কর হলেও একজন যারা অন্যরকম লেখার কথা ভাবেন তারা নিজেরাই ঠিক করে নেন যে তারা কেউ কারোর মতো লিখবেন না, এবং তার ফলে এটা আজ হওয়া উচিত পর্যন্ত, সবখানেই। হ্যাঁ আজ পর্যন্ত বিজয়দা, সমরদা, শ্যামলদা পরবর্তী জেনারেশনের কবিদের কাছে অবশ্য পাঠ্য হয়ে উঠছেন। সমরদার একটা কবিতার লাইন আছে, আমি কি ধর্ম ধুয়ে জল খাবো? চায়ের দোকানে বসে যিনি টেবিল চাপড়ে এই কথাটা বললেন, তার উল্টো দিকে আরেকজন, তিনি কথাটা শুনলেন, তারপর খুব শান্ত স্বরেই বললেন, চুপ চুপ, মিস্টার এক্স এসব কথা শুনলে খুবই রাগ করবেন, দেয়ালেরও দোকান আছে, তিনি নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছেন। তার পরের লাইনটা এটা একটা একটা মিস্টার এক্স, আপনারা জানেন এটা কি বোঝাতে চাইছেন সমর্থ, আমি কবিতার ব্যাখ্যায় যাব না। তার পরেরটা আসছে ওই যে একটা আবহ তৈরি করলেন। একটা পরের 3 নম্বর পংক্তিতে তিনি বলছেন 2 লাইনে, একটা পিয়ানোর তার গলায় পেঁচিয়ে যদি সিলিং থেকে আপনাকে ঝুলিয়ে দেওয়া হয় তবে আপনার কিরকম লাগবে? খরচ একেবারে নেই, সময়ও মোটামুটি কম, ধড় থেকে মুন্ডুটা কেটে বেরিয়ে আসতে যেটুকু, বিচ্ছিন্ন হওয়ার এই ফাঁকে আপনি একটু ছোটখাটো স্বপ্নও দেখে নিতে পারেন। দিস ইজ বিজয় দে। আমাদের ধর্ম নিয়ে বিভাজন, দাঙ্গা, এই সমস্ত বাঙালি সহ্য করেছে, বাঙালি স্বাধীনতার জন্য লড়াই করেছে, বাঙালি বিপ্লব করেছে, বিদ্রোহের স্বপ্ন দেখেছে, তার মধ্যে কবিতাকে লালন করেছে। আর সেই একদম ওই সময় থেকে উঠে এসছেন আজকের বিজয়দা। তো বিজয়দার কবিতা আমরা শুনছি। বিজয়দা, তোমার জীবনে যেমন জীবনানন্দ দাশ বললে, আর কোন কবির ভালো লাগা আছে জড়িয়ে? সমসাময়িক আমি তো সবই পড়ে, ভালো লাগা বলতে যেমন এখন মনে হয় মহিন্দ্র গুপ্ত আমি আগে পড়িনি, পরবর্তীকালে পড়েছি, প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হয়েছি। উত্তম কুমার বসু, শক্তি চট্টোপাধ্যায়, আমাদের সিনিয়র পোয়েটদের মধ্যে হুম হুম। এরকম আছে প্রচুর। মানে এই আসলে তাই হয়, মানে একটা জায়গায় এসে যখন নিজের ভাষা আয়ত্ত করা চলে আসে যে কবির, তার কাছে তো ওই যারা একটু প্রভাবিত হয়েছিলাম সেই ফেসটা উনি পেরিয়ে আসেন। তখন পিছনে থাকলে দেখলে মনে হয় যে হয়তো অনেক এই বাংলা কবিতার যে বিশাল ঐতিহ্য তার সবার কাছেই আমরা ঋণী থাকি, তাই না বিজয়দা? আমার তো কোনো সবটুকুই ছুটি আমাদের ঋণ। হয়নি, আমি আমি সমস্ত পড়েছি, মানে হ্যাঁ ঠিক। হাংরি বলো, শ্রুতি বলো, যত রকমের সাহিত্য। কারণ আমার কাছে তো, আমার তো কোনো শিক্ষক নেই, আমার কোনো মেন্টর না নেই, না, আমাদের একদম কবিতা, নিজেদের মধ্যে তৈরি কবিতা হতে হবে, শিক্ষকই তার হচ্ছে। মানে ঠিক। করতেই হবে, এই পড়ে পড়েই শেখা আর কি। একদম। তো আমরা কবিতা শুনবো আবার।
কবিতা শুনবো আবার। পঙ্কজ দাস এসছেন নতুন, পঙ্কজ দাসকে স্বাগত জানালাম। এবারে আমরা আবার বিজয়দার কবিতা শুনবো। বিজয়দা, কবিতা। কবিতার নাম আলাস্কা। এক, আলাস্কায় আমাদের যে একটি আলাদা বাড়ি আছে, সে কথা এখানে নতুন করে না বললেও চলবে। আলাস্কা আছে, তা না হলে আমাদের ব্যবসাপত্র এত ছড়ালো কি করে? ফুল ফুল মুড়ির মোয়া, ঝিরিঝিরি সবুজ মেঘের সামান্য আঁচ, আর নীলকান্ত বরফের ঝাঁজ মুড়িতে মিশিয়ে দিলে মোয়ার স্বাদ কিরকম হয়, সে কথা এলাকাবাসীরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছে। যাই হোক, বাড়ি যখন আছে তখন তো সেখানে যেতেই হয়। এক্ষুনি যদি যাই, সেখানে গিয়ে দেখব আমাদের কাজের মাছি পুষ্প কলতলায় বাসন মাজছে, তারপর পুষ্প মশলা বাটবে, তারপর ঘর মুছবে, তারপর সবারই যাওয়া হয়। আমার মায়ের এখনো যাওয়া হলো না। মা না থাকলে বারান্দায় পাতাবাহার গাছটা নাকি মরেই যাবে, সেই ভয়। আর ও হ্যাঁ, আমার মেজ বোনটাও যেতে পারেনি, তার নাকি সংসারে নানান কাজের চাপ। আমার বউয়ের একটা আবদার আছে, সে কোথাও শুনেছে আলাস্কায় নাকি শুধু চাঁদের আলো দিয়ে মন্ত্রপুত্র একটি সাবান তৈরি হয়। সেই সাবান দিয়ে স্নান করার ইচ্ছে। মুড়ির মোয়া বেচে এখন আমাদের অনেক অনেক পয়সা। ইচ্ছে আছে সামনের পুজোয় সবাই একসঙ্গে দল বেঁধে যাব, আলাস্কায় আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা স্থাপন করব। 2, আলাস্কা পূরণ হোক তোমার, তোমার ভেতরের সব আলাস্কা প্রকাশিত হোক। আশীর্বাদ করি বাছা, ভালোবাসায় কিছু আলাস্কা প্রান্তরের হাওয়া লাগুক। এইসব গীতিকথা না সুরের কাঠামো? একটা ঠান্ডা গানের স্কুল যেন আমার মেরুদণ্ড বেয়ে নামছে। শামশের, অনেক দেরি হয়ে গেল, আমাকে দোয়া করো ভাই। আলাস্কায় আমি যেন তোমার জন্য একটা জলপাই গাছওয়ালা শান্ত সমাধিক্ষেত্র খুঁজে দিতে পারি। 3, কবিতা মহৎ প্রক্রিয়া। শব্দ বা অক্ষর কিচ্ছু না, কিছুই না। এই যে আমি যখন বলছি তোমার ঠোঁট এখন নিশ্চিত জন্মান্তরের কথা বলছে, আসলে আমি এটা ভুল বললাম। কেন তো, আমি তো তোমার ঠোঁট থেকে সমস্ত অক্ষর প্রাণপণে চুষে নিয়েছি। বোধহয় এখন আর কিছুই অবশিষ্ট নেই। রহস্যময় রক্তপাত, বিষণ্ণ ও বিপন্ন, কে বাঁচাবে কাকে? শরীরের গঠন থেকে অবলীলায় খসে পড়ছে মহাশূন্যের শারদপ্রাতে তাতে বোনা শাড়ি। হৃদয় থেকে বধ্যভূমির দিকে সরাসরি উড়ে যাচ্ছে সৌদামিনী প্রসূতি সদন। স্বপ্ন থেকে বিস্মৃতি লোকের দিকে ছুটে চলে যাচ্ছে গোপনে লেখা রাজহাঁসের সহবাস। আর সাহস থেকে গুটি গুটি পায়ে হেঁটে ফিরছে মহাপ্রস্থানের পথ। চোখ বন্ধ করলে তোমাকে দেখা যায়, চোখ খুলে দেখি অপমৃত্যুর জপমালা নিয়ে বাজারে বসে আছে পৃথিবী। আলাস্কা মহৎ প্রক্রিয়া, এরপর কিচ্ছু না, কিছুই না। মেঘলা কাশবন। যারা লক্ষ্মী পুজোর সময় জ্যোৎস্নারাতে গৃহস্থ বাড়ির স্থলপদ্ম চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে এবং স্থলপদ্মের ওপরে লক্ষ্মীর এক পায়ে এঁকে পালিয়ে গিয়েছিলে, তারা একদিকে। যারা 66-র আকালের সময় খালি গায়ে চালের দোকানে লাইন আর অচেনা শহরের পথে পথে আইন অমান্যের জন্য দৌড়াদৌড়ি করেছিলে, তারা একদিকে। যারা স্বপ্নের ভেতরে স্বপন কুমার আর ক্লাসরুমে পাঠ্যপুস্তকের ভেতরে লুকিয়ে রাখা বন্দিনী বিশাখাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলে, তারা একদিকে। যারা হাঁসের ডিমের উপরে প্রেমপত্র লিখে ইতিহাস এবং সেই ডিমের অমলেট খেয়ে বীর্যের বিচিত্র কীটের কথা ভেবেছিলে, তারা একদিকে। দৃশ্যের মিছিলে অদৃশ্য কাশবন থাকে, যেমন আকাশের ভাঁজে ভাঁজে থাকে
মায়া আয়নার ধুলো। আর যারা সেই ধুলো গায়ে মেখে একদা একদা মেঘলা কাশবন লিখেছিলে, তারা এখন আমার দিকে এসো। সকল বৃক্ষ চুমুক থেকে এই কটাই পড়লাম। যদি সম্ভব হয় পরে অন্য বই বেশ। থেকে পড়বো। জলপাইগুড়ির আহ, যে এমনিতে গদ্য সাহিত্য, কবিতা, নাটক সব মিলে একটা ভাইব্রেন্ট শহর। আমি এখনকার কথা বলতে পারবো না, বিশেষত তোমাদের আগেও তাই সময় এটা ছিল। ছিল। হুম, তখন তো মাথার উপরে একদিকে দেবেশ রায়, ওদিকে কার্তিক লাহিড়ী, অমিতাভ হুম, দাশগুপ্ত, এরা তো স্বনামধন্য। এবং তারপরেও পাশাপাশি আরো তুষার বন্দ্যোপাধ্যায়, আহ, ওদিকে অরুণেশ ঘোষ, এই যে বিচিত্র একটা আমাদের পুণ্যশ্লোক ছিল। পুণ্যশ্লোক। ফলে প্রত্যেকেই প্রত্যেকেই লিখছে, কিন্তু প্রত্যেকেই কেউ কারোর দিকে তাকাচ্ছে না। প্রত্যেকে নিজের মতো করে আহ কে প্রশংসা করলো না করলো কেউ ভাবছে না এটা নিয়ে। ফলে হয়েছে কি যে অন্যরকম আর কিছু ছিল না, লেখাটাই ছিল মুখ্য। এবং এটা দীর্ঘদিন এভাবেই চলেছে আর কি। জলপাইগুড়িতে দেবেশ রায় ছিলেন, কিন্তু আমার সঙ্গে তারা কথাবার্তা হলো বছর 10 ম্যাক্সিমাম। তার আগে আমি দূর থেকে দেখা, অমিতাভ দাশগুপ্তকেও তাই। কিন্তু সাহিত্যের একটা আলাদা আবহাওয়া ছিল, যেই ক্ষেত্রটার সঙ্গে আমরা যুক্ত ছিলাম না। একটা হতে পারে যে আমরা ওদের পাত্তা দিতাম না, বা ওরাও আমাদের পাত্তা দিত না। এতে কোনো যায় আসেনি, আমার মনে হয় তাই। এটাই হওয়া উচিত। সাহিত্য আন্দোলন করলে একরকম, আর লেখালেখি নিয়ে থাকলে একরকম। আমরা খুব নিজেদের মতো করে নিজেদের ভাবে খুব ভালোভাবেই ছিলাম। এটাই। বেশ। সব এবারে আমরা, আন্দোলনের গায়ে লেগেছে। হ্যাঁ, আহ, ওই আন্দোলনগুলো আমরা দেখার চেষ্টা করেছি, সত্যি সত্যি সেগুলো কি। এবং সেই আন্দোলনগুলোর সময় যেটা আমার মনে হয়, আন্দোলন শব্দটাই একটা সময় তার যে দোলন সেটা থামিয়ে দেয়। তো আমি তার আঁচ থেকে যায়, তারপর তার একটা টাইম পিরিয়ড থাকে, তারপর সেটা শেষ হয়ে যায়। কিন্তু সৃষ্টিশীলতা শেষ হয় না। ফলত যারা সৃষ্টিশীল কবি, তারা সম্ভবত কোনো যুদ্ধ, কোনো আন্দোলন, কোনো ইয়ে সবকিছুরই আঁচ নেন, তার ভেতরে থাকেন, কিন্তু সেখানে নিজেকে একেবারেই সেখানেই নিজেকে রেখে দেন না। এটা আমার মনে হয় একটা সামগ্রিক সত্তা তার থাকে। এবং বিচিত্রগামী, যাকে রবীন্দ্রনাথ বলতেন না, বিচিত্রগামী, সেটাও সেই ধরনের পথে তারা হাঁটতে থাকেন। এবারে বিজয়দা, এবার কি শোনাবে কবিতা? একটু নেট গেছে মনে হচ্ছে, জানি না, কারণ বিজয়দা নেই। আমি বরঞ্চ বিজয়ের একটা কবিতা আপনাদের শোনাই, অমল ও হাহাকার। এই রবীন্দ্রনাথের গল্প এবং চরিত্র এই নিয়ে বিজয়দার এই কবিতাটা। এটা বিজয়দার কবিতা, অমল ও হাহাকার। এই বাড়িটির নাম আমি জানি, অমল ও হাহাকার। আমি নিশ্চিত পৃথিবীতে এরকম অনেক অমল, এরকম অনেক হাহাকার, এরকম অনেক অনেক অমল ও হাহাকার আছে। আমি এখন শুধু আমার চোখের সামনে দাঁড়ানো এই বাড়িটির কথাই লিখছি, অমল ও হাহাকার। এই বাড়িটির দেয়ালে যত কান আছে, তোমার সব লুকোচুরি শুধুমাত্র এরাই পাঠ করতে পারে। কিন্তু যদি কেউ প্রশ্ন করে, তাহলে কান নয়, উত্তর শুধু বাড়িটির দাঁতই দিতে জানে। একটা অমল, দুটো হাহাকার আর তিনটি লুকোচুরি, এই নিয়ে তো আমাদের জীবন। অমলের একটা গভীর প্রেম আছে, হাহাকার তার কামনা, আর লুকোচুরি তার একমাত্র মেঘ রৌদ্র। গ্রীষ্মকালে এই বাড়িটি আমার একমাত্র বৃষ্টিপাত। এটা বিজয়দার কবিতা। বিজয়দা যেহেতু নেট বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আপনাদের বিজয়দার কবিতা শোনাচ্ছি। যদি নেট সংযোগ হয় আবার বিজয়দার কবিতা কিছু শুনবো। তবে অনুষ্ঠান আমি শেষ করে এনেছি প্রায়। ফলত যারা এসছেন, যারা শুনলেন, তাদেরকে আর বিশেষ কিছু শোনাবার নেই। পঙ্কজ দাস তো এসছেন, ভাষ্যতে লিখছেন, বাপরে কেঁপে উঠতে হয়, কি সাদামাটা ভাবে বলে যাচ্ছেন কবি। তপন মুখার্জি এসছেন, স্বাগত তপন বাবু, সাথে আছি, ভালো লাগছে।
আলাস্কা শুনে জয়শ্রী লিখেছে আমরা আলাস্কা হয়ে যাচ্ছি, রাইট? তো বিজয়দা ওদের নিশ্চয়ই চেষ্টা করছে বিজয়দাকে আরেকবার সংযোগ দেওয়ার। আমি বরং আর বিজয়দার আরেকটা কবিতা আপনাদের শোনাই। তার কথা তাহাদের কথা, বিজয়দার কবিতা। একটা গোটা দেশকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলার কথা যে ভেবেছিল, আমি তার কথা। কি যে সব ভয় লেখো তুমি, ভয়ে ভয়ে ভরে ওঠে পেট। আমি তার এই ভয়ের কথা। চিবিয়ে চিবিয়ে তোমরা মাতৃভাষা। কি যে সব স্বপ্ন লেখো তুমি, কি যে সব প্রেম, কি যে সব মৃত্যু লেখো তুমি। চিবিয়ে চিবিয়ে তোমার স্বাধীনতা খাই, চিবিয়ে চিবিয়ে তোমার লুকোচুরি। আমার পেট ভর্তি শুধু তাহাদের কথা। একটা গোটা কবিতা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলার কথা ভেবেছিল যে আমি তার কথা। আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলার কথা যারা ভেবে যাচ্ছে আমি তাহাদের কথা। হ্যাঁ, ভাস্বতী গোস্বামী লিখছেন, আলাস্কার চাঁদের আলোয় সাবান, মা চলে গেলে বারান্দার পাতাবাহার গাছ মরে যাবে। ধরা পড়ে লক্ষ্মীর একটি পা একে পালালো, ধন্য অমল হাহাকার, এবং সেই বাড়ি যা নাকি অনেক জায়গায় থাকে, অপূর্ব। তো বিজয়দা আবার নেট বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমি তো যথারীতি চেষ্টা করেছি যথেষ্ট। বিজয়দার কবিতার যে ডাউন টু আর্থ ভঙ্গি যারা শুনলেন, যে মনে হচ্ছে যেন বিজয়দা একটা কথা বলছেন, একটা ইন্টারাকশন করছেন আপনার সঙ্গে, এবং সেইখান থেকে হঠাৎ করে কিভাবে কোথায় তার থেকে উনি কবিতা খোদাই করে বার করে আনেন, একটা বিস্ময়ের ব্যাপার। কারণ যা নিয়ে উনি লেখেন সেটা কিন্তু কবিতা হতে পারে না। যে কোনো বিষয়, যে কোনো সাধারণ কথা থেকে লেখেন, অথচ সেটা কবিতা করে দেন। এটা মানে মাস্টারলি কাজ। ফরিদ লিখছে, আমায় শুনতে পাচ্ছে না ফরিদ? শোনা যাচ্ছে না। বাকিরা সবাই শুনতে পাচ্ছেন তো আমায়? এখনো অবধি বা বিজয়দা সংযুক্ত হতে পারেননি। বিজয়দা আরেকটা কবিতা শোনাই তাহলে। ঘিলু 15 লাইন। বাপের ঘিলু জন্ম দাও, মায়ের ঘিলু হৃদয় দাও। বাপের ঘরে মাকে দাও, মায়ের ভেতর বাবা দাও। মায়ের ভেতর বাড়ি দাও, বাড়ির ভেতর হাড়ি দাও। হাড়ির ভেতর তারিখ দাও, তারিখ ভরা ছুটি দাও। ছুটির কড়াইশুঁটি দাও, ছুটির জড়িবুটি দাও। মায়ের ভেতর ছুটি দাও, হায়ের ভেতর রুটি দাও। মাথার ঘিলু শব্দ দাও, পায়ের ঘিলু সত্য দাও। যারে সত্য তীর্থে যা, বাপ খতম ঢাক বাজা। ঢাকের আওয়াজ ঢাকনা নাই, বাপ মরেছে মাকে চাই। এবার মাকে নিয়ে তোল বনে, চিতা সাজাই 2 জনে। বাবার ঘিলু স্বপ্ন দাও, মায়ের ঘিলু ছেলে দাও। ছেলের ভেতর মায়ের হিম, আতুর ঘরে ভিতুর ডিম। ভিতুর ভয়ে একা একা, ডিম ফাটানো গদ্য লেখা। পদ্য পাড়ার ভুবন তলে, ছেলের ঘিলু আগুন জ্বলে। বাপের বাড়ি মায়ের দেশ, ছেলের ঘরে ঘিলু শেষ। ছন্দের কবিতা, কিন্তু বিজয়দা পরিপূর্ণভাবে আছেন, পরিপূর্ণভাবে। কারণ এই নিয়ে বাপের ঘিলু জন্ম দাও, মায়ের ঘিলু হৃদয় দাও, এই নিয়ে যে একটা কবিতা শুরু হতে পারে, এটা একমাত্র বিজয়দার পক্ষে সম্ভব। বিজয়দার কলম ছাড়া এটা বেরোবে না। আমি আরেকটা কবিতা শোনাই বিজয়দার, হয়তো আর সম্ভব হচ্ছে না যোগাযোগ করার, তবু আমি কিছুটা শোনাই, না হলে অনুষ্ঠান শেষ করে দেব। জিহুবা পুনর্লিখন, এটা বিজয়দার কবিতা। জিহুবা পুনর্লিখন।
সেই এক স্বপ্ন, কোনোদিন কোনো ডানাওয়ালা জীব, দুদিকে দুরকম ইছামতি নদী, বাংলা প্রধান জলস্রোত। সেই স্বপ্ন চিরদিন এক স্বাধীন সবুজ জীব, সহস্র পীরের ভিড়ে যেন একজন লালন ফকির। সেই এক স্বর্গ ফেরত জিহুবা, চিরকাল বলে যাচ্ছে আল্লাহ আল্লাহ হরে হরে। আমার স্বপ্ন যেন প্রতিদিন পূজা ও রোজা পালন করে। এই আজকের যে সংকট আমাদের সময়, ধর্মের নামে উন্মাদনা, সেখান থেকে বেরিয়ে এসে এই কবিতা তার বিরুদ্ধেই বিজয়দাকে আবার পেয়েছি, আবার আমরা যাচ্ছি। আমি এটাই শেষ কবিতা। হ্যাঁ বিজয়দা, আমি আপনার চিন্তা নেই, আমি আপনার অনেক কবিতা পড়েছি এখন। হ্যাঁ, আমি সময় ব্যর্থতে দিনই, আপনার শেষ কবিতা পড়ুন, তারপরে অনুষ্ঠান শেষ করুন। পড়ুন। আকাশ ভরা সূর্য তারা। ফিরে আসবো ফিরে আসবো, আসবো আসবো ভাবছি। ঠিক সেই সময় একটা গান, বিপাশা হায়াত, তিনি অভিনেত্রী, গান ধরলেন আকাশ ভরা সূর্য তারা। এই গান কিছুক্ষণ পথিকের সব যাওয়া আসা, সব চলা থামিয়ে দেয়। আমি থেমে গেলাম। আমি অপেক্ষা করছি কখন বিপাশা বিস্ময় শব্দটি উচ্চারণ করেন, আর কখন আমি শুনবো ঘাসে ঘাসে পা ফেলেছি। এই সময় কোথার থেকে দৌড়ে এলেন যিনি, তিনি আর কেউ নন, সমী ক্যাসার। ঘরে ঢুকেই শটান আমাকে লক্ষ্য করে বললেন, আরে আপনিও গানটা ধরেন, গলা মেলান, দেশে থাকেন আর এই গানটা জানেন না? আচ্ছা আপনার জন্য কোন দেশ? আমি তো সমী ঠিকই ধরেছেন, আমার জন্য কোন দেশ? কাঁটাতার পেরিয়ে এসে এখন একটাই চিন্তা, এখান থেকে আমি বেরোবো কি করে? এই গান আমার চলা থামিয়ে দিয়েছে। কি সৌভাগ্য! আমাকে বাঁচিয়ে দিলেন অপি করিম। তিনি নিশ্চয়ই এতক্ষণ এই গানটির ভেতরেই ছিলেন। আর তাই গান থেকে বেরিয়ে এসে বললেন, সমী আপা, আপনি এনাকে চিনেন না? আমি তো প্রতিদিন ওনাকে দেখতাম, উনি সদরঘাটে ওনার বাবার জন্য অপেক্ষা করছেন। চাঁদপুর যাওয়ার সময় আমি কয়েকবার দেখেছি উনি নদীঘাটে পাগলের মতো কি যেন একটা পাঠশালা নাকি খুঁজছেন। ইতিমধ্যে দেখলাম ঘরের বিস্তৃত কার্পেটের উপরে ঘাস, ক্রমাগত ঘাস, নতুন নতুন ঘাস গজাচ্ছে, আর গানটি গাইতে গাইতে বিপাশা হায়াত ক্রমশ উঁচু হয়ে উঠছেন, যেন কিছুক্ষণের মধ্যেই তার মাথা আকাশ ছুঁয়ে ফেলবে। নমস্কার। দারুণ দারুণ, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। এই আমাদের বিজয়দার কবিতাও খুব আমাদের বিস্ময়ের জগতে নিয়ে যায়। ফরিদ চিপাতল্লা এসছেন, ফরিদকে স্বাগত জানালাম। ফরিদ আগে ছিল, সৌরভ মজুমদার লিখছেন আহা, রুনা বন্দ্যোপাধ্যায় বা, অনেকেই আজকে এসছেন, অনেকে আমার সঙ্গে ছিলেন। আমি যদি কাউকে বাদ দিয়ে থাকি ক্ষমা করবেন। এটা এই রেকর্ডেড ভার্সনটা আমি দিয়ে দেবো, পরে যারা শুনতে চান শুনবেন। বিজয়দার কবিতাকে, বিজয়দাকে একটা অনুষ্ঠানে আনা সম্ভব নয়। একজন লিখেছেন শ্যামল সিংয়ের নিয়ে কথা বলতে, ফিরোজ শাহ। শ্যামলদাকে নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করব, যেখানে বিজয়দা সহ অতনু সবাইকে নিয়ে বসবো, আমরা বিজয়দা শ্যামলদা নিয়ে কথা বলবো। একটা পরিকল্পনা আছে আমাদের, খুব দরকার। একটা করবো আমরা, একটা সময় দেখে সবার মতামত নিয়ে শ্যামলদাকে নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করব। এই কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা সবাই ভালো থাকুন। আর বিজয়দা, আমি তোমাকে ওই কাস্টমারি প্রশ্নটা করব না, তবুও যে তোমার 3টে প্রিয় বই যদি তুমি বাঁচতে বলি, জাস্ট কথার কথা, তুমি কি বাঁচবে? হ্যাঁ নিজের অনেক বইয়ের থেকে বেছে নিতে বলছি, তোমার নিজের বই না, অন্যের বই, মানে সিনিয়র যারা আমাদের, সে ক্লাসিক্যাল সাহিত্য হতে পারে, কোনো অসুবিধা নেই, রাজনৈতিক সাহিত্য হতে পারে, যে কোনো বই, প্রবন্ধের বই, গল্পের বই। অ্যাকচুয়ালি প্রচুর বই, প্রিয় বই অনেক। তো বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতা, উৎপল কুমার বসুর শ্রেষ্ঠ কবিতা, মহেন্দ্র গুপ্তের শ্রেষ্ঠ কবিতা, বলতে গেলে এই 3টি আমার খুব প্রিয়। বেশ, 3টে বই রইল।
রুনা বন্দ্যোপাধ্যায় বলছে অনেক ভালো লাগা নিয়ে গেলাম, ভালোবাসার জন্য দিই প্রিয় কবিকে। আরে আমি না, বিজয়দার সামনে আছে, বিজয়দাকে আমি আনতে পেরেছি, আমার প্রিয়তম কবিদের একজন। এই এইটা আজকে আমার কি বলবো, সত্যি আমার শুভরাত্রি হবে। তো আপনারা সবাই ভালো থাকুন। বিজয়দা, তোমায় অনেক 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 ধন্যবাদ। সবাইকে আর সবাইকে নমস্কার। তুমি যদি অংশুমালীকে কিছু বলতে চাও তুমি বলতে পারো। অংশমালী অনেকদিন ধরেই এত সুন্দর সুন্দর কাজ করছে, আমি যোগদান করতে পারিনি, এটা নিজের অক্ষমতা আর কি, এটা পারা যাচ্ছিল না বলে কতটা সম্ভব করলো। আরো নিশ্চয়ই কাজ করবে, আমি সাধুবাদ জানাচ্ছি, প্রশংসা করছি আর সাফল্য কামনা করছি। এটাই। গ্রেট। আজকের মতো অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।